সুপ্রিয় দর্শক মণ্ডলী, আপনাদের প্রত্যেককে স্বাগত জানাচ্ছি সমসাময়িক প্রসঙ্গ নিয়ে বৈশাখী টেলিভিশনের নিয়মিত টক শো গ্রামীণ ফোন 0 আওয়ারে। অনুষ্ঠানে আজ আমার সাথে অতিথি হিসেবে যোগ দিয়েছেন গবেষক এবং বিশ্লেষক, ইন্ডিপেন্ডেন্ট বিশ্ববিদ্যালয়ের শিক্ষক মোহাম্মদ আরাফাত। আপনাকে স্বাগত জানাচ্ছি আমাদের সাথে এই মধ্যরাতে সময় দেওয়ার জন্য। আমরা আলোচনা শুরু করব, তবে শুরু দিয়ে যেমন দেশের কিন্তু বিদ্যুৎ পরিস্থিতি নিয়ে সাধারণ মানুষের নানান ধরনের বক্তব্য, অভিযোগ, ক্ষোভ আছে। বিদ্যুতের ঘাটতি আছে, এটা বিদ্যুৎ উন্নয়ন বোর্ড নিজেরাও বলছে যে প্রতিদিন তাদের 800-1000 মেগাওয়াট ঘাটতি থাকছে। কিন্তু সরকারের পক্ষ থেকেও যেটি বলা হচ্ছে যে গত 2.5-3 বছরে বিদ্যুৎ উৎপাদন অনেক বেড়েছে, হ্যাঁ 3000 মেগাওয়াট বিদ্যুৎ বেড়েছে, কিন্তু বাস্তবতা হলো লোডশেডিং কিন্তু কমেনি। লোডশেডিংও কমে নাই, বেড়েছে। বিদ্যুৎ উৎপাদন বেড়েছে দাবি করা হচ্ছে, কিন্তু লোডশেডিংও বেড়েছে, মানুষ কষ্ট পাচ্ছে। বিদ্যুৎ পরিস্থিতি নিয়ে আপনার স্টাডি কি? আপনি তো গবেষণা করেন। বেসিক্যালি একটা জিনিস বলি যে কয়েকটা জিনিস মাথায় রাখতে হবে এটাকে যদি আমরা বুঝতে চাই। তার মধ্যে একটি হচ্ছে যে আমরা এমন একটি দেশে দাঁড়িয়ে কথা বলছি যে দেশের 50% মানুষ বিদ্যুতের সুবিধা পায় না, একবারে বিদ্যুতের যে জাতীয় গ্রিড যেটা আছে তার আওতার বাইরে। তার মানে দেশের জনগণ যদি 16 কোটি হয় তাহলে 8 কোটি মানুষ বিদ্যুতের সুবিধা বঞ্চিত। আচ্ছা, এখন দেখুন যে গত 3.5 বছর সরকার যে দাবি করছে বিভিন্ন যে বিদ্যুতের প্ল্যান্টগুলি তারা করেছে এবং সংযোগ দিয়েছে জাতীয় গ্রিডে, সেই প্ল্যান্টগুলি তো আমাদের দেশের মধ্যেই আছে। মানে আমরা কিন্তু ফিজিক্যালি যে খোঁজ নিয়ে দেখতে পারি সেটা বিদ্যুৎ প্রডিউস করছে কিনা এবং যা কিনা, মানে এটা একবার আমাদের চোখের সামনে, আমাদের একটু কষ্ট করে সময় নিয়ে ঘুরে দেখতে হবে, তাহলেই আমরা জানবো যে দিচ্ছে কিনা। এখন যদি আমরা, এটা তো বাস্তব সত্য যে আসলে 3000-3500-এর মতন প্রোডাকশন ক্যাপাসিটি একেবারে নতুনভাবে এটা ডেভেলপ হয়েছে এবং ন্যাশনাল গ্রিডে এটা সংযুক্ত হয়েছে। কিন্তু আপনার যে প্রশ্ন সেটা হচ্ছে যে কেন তারপর এই সমস্যা, এর পেছনে 3টি কারণ আছে স্পেসিফিকলি সুনির্দিষ্টভাবে যদি বলি। একটি কারণ হচ্ছে আমাদের ডিমান্ড বেড়েছে, ডিমান্ড এন্ডে একটি সমস্যা। দ্বিতীয়টি হচ্ছে সাপ্লাই এন্ডে সমস্যা, সাপ্লাই এন্ডে কি সমস্যা সেটি আমি বলছি। আর তৃতীয়টি হচ্ছে, সেটি সমস্যা না, সেটি ভালো খবর, সেটি হচ্ছে যে এই যে বললাম আমাদের 8 কোটি মানুষ, 50% মানুষ বিদ্যুৎ সুবিধার বাইরে, সেই বাইরে থাকা মানুষগুলোকে বিদ্যুৎ সম্প্রসারণের আওতায় নিয়ে আসার এক ধরনের প্রচেষ্টা সরকারের পক্ষ থেকে। তো সব কিছু নিয়ে যে জায়গাটি এসে দাঁড়িয়েছে, যেমন ধরুন যে বিদ্যুতের সংযোগগুলি ছিল, যে মানুষগুলি আমরা ছিলাম, আমাদের মধ্যে কিন্তু বিদ্যুতের ব্যবহার বেড়েছে। আপনি যদি শুধু চিন্তা করেন গত 3.5 বছরে যে পরিমাণ ইলেকট্রনিক প্রোডাক্ট বিভিন্ন কোম্পানিগুলি সেল করেছে, বিক্রি করেছে, এগুলো তো আমরাই কিনেছি এবং কিনে শোকেসে সাজিয়ে রাখার জন্য নয়, কিন্তু আমরা কিন্তু এগুলো ব্যবহার করছি, এর জন্য বিদ্যুৎ কনজিউম করছে। আপনাকে একটা ছোট্ট ইন্টারেস্টিং উদাহরণ দিই, যেটা আমরা অনেকে চিন্তা করেছি কিনা। গত ফিসক্যাল ইয়ারে যে আমরা $12 বিলিয়ন রেমিটেন্স বাংলাদেশে আসলো, এই $12 বিলিয়ন টাকাটা কোথায় গেল? গোটা বাংলাদেশে মফস্বলে, গ্রামে গঞ্জে বিভিন্ন জায়গায় ছড়িয়ে পড়েছে। এই টাকা দিয়ে এই দেশের সাধারণ মানুষগুলি কি করছে? কেউ জমি কিনছে, কেউ বাড়ি বানাচ্ছে, এবং এর বড় অংশের একটা টাকা খরচ হচ্ছে আপনার ইলেকট্রনিক্স জিনিস, ইস্ত্রি করার জন্য ইস্ত্রি, তারপরে আপনার টেলিভিশন, ফ্রিজ, ইভেন মাইক্রোওয়েভের মতন প্রোডাক্ট। তো এই জিনিসগুলি কেনার পরে ব্যবহৃত হচ্ছে। তারপরে এমন কিছু ইন্টারেস্টিং যে আপনার গাড়িগুলি এসছে যেগুলো ব্যাটারি চালিত এবং বিদ্যুৎ দিয়ে চালানো হচ্ছে। অনেকে বলেন যে এগুলো ব্যান করে দিলেই হয়। আসলে হয় কি, তৃতীয় বিশ্বের একটি দেশে যেখানে সমাজে এত কমপ্লেক্সিটি আছে, অনেক কিছু আপনি চাইলে পারেন না, কারণ না কোনোভাবে কিছু না কিছু মানুষকে উপকার দিচ্ছে। সো আপনি চাইলেও কিন্তু এটাকে ওভাবে স্টপ করে দিতে পারবেন না। তো ডিমান্ড এন্ডে যে বিশাল ডিমান্ডটা বেড়েছে আমাদের বিভিন্নভাবে, সেটি একটি। দ্বিতীয়টি হচ্ছে সাপ্লাই এন্ডে সমস্যাটি কোথায় হচ্ছে। দেখুন, নতুন বিদ্যুৎ আমরা ঠিকই 3000-3500 দেওয়া হলো ধরেন, কিন্তু এর মধ্যে আবার 23% মতন প্ল্যান্ট আছে যেগুলো আমাদের এক্সিস্টিং প্ল্যান্ট, যেগুলো ছিল সেগুলো হচ্ছে 35 বছরের উপরে পুরনো, এবং সেগুলো ডেপ্রিসিয়েট করছে, সেগুলো কিন্তু ক্ষয়ে যাচ্ছে, যেগুলো উৎপাদন ক্যাপাসিটি কমে যাচ্ছে, এবং এটা এমনভাবে কমছে এটা রিপেয়ার করে ফিক্স করার যোগ্য না। এই কাজে এটা কিন্তু আপনার সাপ্লাই এন্ডে আবার বিদ্যুৎ প্রোডাকশন কমে যাচ্ছে, ডিমান্ড বাড়ছে, সাপ্লাই বিদ্যুৎ প্রোডাকশন কমছে। তারপরে যে বিদ্যুৎটা আমরা ধরেন অ্যাডেড হচ্ছে জাতীয় গ্রিডে, সেই বিদ্যুতের একটা বড় অংশ, যেমন আপনাকে একটা তথ্য আমি এর আগেও দিয়েছি, বিভিন্ন জায়গায় আমি বলেছি যে গত 3.5 বছর যে ইনিশিয়েটিভগুলি নেওয়া হয়েছিল তার ভিত্তিতে যে বিদ্যুৎ প্রোডাকশনে এসেছে, গত 7-8 মাসে আপনার গভর্নমেন্টের একটি ডকুমেন্টস থেকে আমি দেখেছি যে 21,18,571টি নতুন সংযোগ দেওয়া হয়েছে। তো এই সংযোগের মধ্যে আপনার বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের আছে, পল্লী বিদ্যুতায়ন বোর্ডের আছে, ঢাকা পাওয়ার ডিস্ট্রিবিউশন কোম্পানির আছে, ঢাকা ইলেকট্রিক সাপ্লাই কোম্পানির আছে। এর মধ্যে পল্লী বিদ্যুতায়ন বোর্ডের 21 লক্ষর মধ্যে
13,36,681টি। তার মানে গ্রাম পর্যায়ে চলে গেছে। আপনি খোঁজ নিয়ে দেখুন, বিভিন্ন গ্রামে গঞ্জে, আমি দেখেছি এটি নিজেও খোঁজ নিয়ে, যারা কখনোই বিদ্যুৎ পায়নি তাদের ওখানে এক্সটেনশন তৈরি করা হচ্ছে এবং বাসা বাড়িতে যে বিদ্যুৎ দেওয়া হচ্ছে। কিন্তু তো এই যে এত যে কানেকশন দেওয়া হচ্ছে, তার মানে কি এক একটি কানেকশনের বেনিফিশিয়ারি যদি 5 জন করে হয়, তারপর আপনি 1.25 কোটি থেকে 1.5 কোটি নতুন বিদ্যুতের আওতায় আসছে নতুন মানুষ। তো এখন তারপরও বাস্তবতাটা কি, 8 কোটি মানুষ যদি বিদ্যুৎ না পেয়ে থাকে, তারপর আপনি যদি 1.5 কোটি মানুষকে দেন, তারপরও কিন্তু 6.5 কোটি এখনো পাচ্ছে না। এবং আমরা যারা পেয়েছি যে 8 কোটি, যে 50%, তারা কিন্তু আবার লোডশেডিং এ আক্রান্ত। তাহলে কমতে যদি হয়, তাহলে ওই 1.5 কোটি ছাড়া বাকি সবাই কমপ্লেন করবেন। কিন্তু না, বিশাল জনগোষ্ঠী যারা বিদ্যুৎ সুবিধার বাইরে আছে তাদেরকে বিদ্যুৎ সুবিধা দেওয়ার দায়িত্ব রাষ্ট্রের অবশ্যই, এবং এটি তারা করছে। কিন্তু এই বিশাল জনগোষ্ঠীকে বিদ্যুতের সুবিধার আওতায় আনতে হলে যে প্রস্তুতি দরকার, সেই প্রস্তুতি কি আছে? যে পরিমাণ প্রোডাকশন বাড়ানো দরকার। এবং এই যে আমি এই প্রসঙ্গে আরেকটা বিষয় আপনার কাছে জানতে চাই, আপনি এটি নিয়েও গবেষণা করেছেন, যে বিদ্যুৎ উৎপাদন বাড়াতে গিয়ে আমাদের মানে তাৎক্ষণিকভাবে কোরামিন দেওয়ার মতো যে কুইক রেন্টাল পাওয়ার প্ল্যান্ট গুলো করা হয়েছে, এবং এটি নিয়ে কিন্তু গবেষকরা এবং সংশ্লিষ্ট এনার্জি বিশ্লেষকরা কিন্তু এটা সমালোচনা করেছেন যে এইসব করতে গিয়ে আমাদের জ্বালানি আমদানি খরচ বেড়ে গেছে, যার প্রভাব পড়েছে বাজারে, যার প্রভাব পড়েছে মূল্যস্ফীতি বেড়ে গিয়েছে, ডাবল ডিজিটে চলে গিয়েছে। আচ্ছা, আপনার এই যে তথ্যটি আপনি দিলেন, তার সেটা সূত্র ধরেই যদি আমি বলি, আমি যদি ধরেন একটি প্রশ্ন করি যে ঠিক আছে, আপনি কুইক রেন্টালে গেলেন না, আমরা সব স্থায়ী প্রজেক্ট করলাম, সরকারি প্রজেক্টগুলি করলাম, এবং প্রত্যেকটি সরকারি প্রজেক্ট, স্থায়ী প্রজেক্টগুলি আপনার 3 থেকে 3.5 বছর লেগে যায়, এটা আমরা জানি। কিন্তু আমি ধরে নিলাম তর্কের খাতিরে এই প্রজেক্টগুলি আমি 9 মাস থেকে 11 মাস, 1 বছরে বানিয়ে ফেললাম কুইক রেন্টালের মতো, তাহলে কি সমস্যার সমাধান হয়ে যেত? এই যে প্ল্যান্টগুলি আমি কি দিয়ে চালাতাম? আমি কি গ্যাস দিয়ে চালাতে পারতাম? আমাকে তো ডিজেল ফার্নেস অয়েল দিয়ে চালাতে হতো। আমার তো গ্যাস নাই। এটা তো আমাদের যত বিশেষজ্ঞ আছে, সাধারণ মানুষ, আমরা সবাই জানি এই বিষয়টি। কাজেই এই যে বিষয়টি বলা হয়, কুইক রেন্টাল অ্যান্ড স্থায়ী প্রজেক্টের মধ্যে কোনো ডিফারেন্স নাই, একই জিনিস। পার্থক্য হচ্ছে কুইক রেন্টাল কুইকলি আপনার প্রডিউস করছে, কুইকলি নিয়ে আসা হচ্ছে, এবং এগুলো হচ্ছে আপনার ইউজড প্রোডাক্টগুলি নিয়ে আসা হচ্ছে, কিন্তু স্থায়ী প্রজেক্টগুলি সময় নিচ্ছে। কিন্তু বিদ্যুতের মূল্য বৃদ্ধিতে কুইক রেন্টাল বা স্থায়ী প্রজেক্টের সাথে কোনো সম্পর্ক নেই। আপনি যদি ডিজেল ফার্নেস অয়েল দিয়ে কুইক রেন্টাল চালান, তাহলে বিদ্যুতের দাম বাড়বে, স্থায়ী প্রজেক্ট চালালেও বিদ্যুতের দাম বাড়বে। অনেক কুইক রেন্টাল আছে যেগুলো ডুয়েল ফিউল, যেগুলো গ্যাস দিয়ে চলে। আপনি যদি গ্যাসের উৎপাদন বাড়ানো যায়, এই যে কনকোফিলিপসকে আমরা দিয়েছি যে ব্লকগুলি, তারা যদি গ্যাস পেয়ে যায়, বাড়িয়ে যদি আমাদের গ্যাসের প্রবাহ বাড়ানোর সুযোগ হয়, আমরা কিন্তু অনেক কুইক রেন্টাল গ্যাস দিয়ে চালাতে পারবো, সাথে সাথে দাম কমে আসবে। কাজে কুইক রেন্টাল একটা বিশাল একটা হাইপ হয়ে গেছে গোটা বাংলাদেশে। তাহলে আমি যদি এই প্রশ্নটা করি যে কুইক রেন্টাল ফেলে দিলাম, ধরে নিলাম আমার দরকার নেই, আমি সব স্থায়ী প্রজেক্ট সবগুলি করলাম স্থায়ী প্রজেক্ট। যেমন আপনাকে একটা ছোট্ট তথ্য দিই আমি, আপনার এ পর্যন্ত টোটাল যতগুলি চুক্তি করা হয়েছে বিদ্যুৎ নির্মাণের যে চুক্তি, তার 49টি এর মধ্যে, এই 49টির মধ্যে 3টি হচ্ছে রেন্টাল, 17টি কুইক রেন্টাল, এবং 11টি হচ্ছে আইপিপি, এবং 18টি হচ্ছে সরকারি খাতে। অনেকে বলে যে সরকারি খাতে কোনো প্রজেক্ট নেওয়া হয়নি, দ্যাটস নট ট্রু। 18টি নেওয়া হচ্ছে সরকারি খাতে। কিন্তু এটি যেমন বলা হয়, আরেকটি যে আমাদের এক্সিস্টিং যে পাওয়ার প্ল্যান্ট গুলো আছে বড় বড়, সেগুলো কিছু আছে যেগুলো সংস্কার করলে পরে অনেক বেশি প্রোডাকশন সম্ভব, সেইগুলো সংস্কার। সুন্দর একটা প্রশ্ন করেছে, এটা উত্তরে আমি আসছি। তার আগে আমি একটু বলি, এই যে ভাগ করে বললাম 3টি, 17টি, 11টি, 18টি, সবগুলি যদি ধরেন স্থায়ী প্রজেক্ট হতো, সবগুলি স্থায়ী প্রজেক্ট, এবং সবগুলি আমি মিরাকুলাসলি ধরেন আলাদিনের আশ্চর্য প্রদীপ দিয়ে 3-3.5 বছর কমিয়ে 9 মাসে করে ফেললাম, তাহলে কি আমার বিদ্যুৎ খাতে এই চাহিদা মিটাতে যে বিদ্যুৎ প্রডিউস করতে যে আমার কম খরচ হতো? হতো না কিন্তু, কারণ আমার ওই ডিজেল অ্যান্ড ফার্নেস অয়েল দিয়েই করতে হতো। একই কথা। কাজে কুইক রেন্টালের দোষটা কেন দেওয়া হয় আমার মাথায় এটা ঢুকে না। এটা হচ্ছে আমাদের হাতে যেহেতু এনাফ গ্যাস নাই, যে রসদটা হচ্ছে প্রবলেম, যার কারণে আমাদের সমস্যাটি হচ্ছে। আপনার প্রশ্নে আমি আসি, রিপেয়ারের যে বিষয়টি বললেন, দেখুন একটি দেশে যে বিদ্যুতের যে টোটাল ক্যাপাসিটি থাকে তার 20% কিন্তু সবসময় বন্ধ থাকে, কারণ আপনার একটা তাৎক্ষণিক রিপেয়ারের জন্য। বাকি তার মানে আপনার টোটাল যে ডিমান্ড তার চেয়ে 20% বেশি সাপ্লাই ক্যাপাসিটি থাকতে হয়, কারণ 20% বন্ধ থাকছে, বাকিটা কিন্তু আপনি কনস্ট্যান্টলি আপনি আনইন্টারাপ্টেড বিদ্যুৎ দিচ্ছেন। কিন্তু আমাদের কি হচ্ছে, আমাদের ডিমান্ডের চেয়ে সাপ্লাই হচ্ছে 40% কম। তো এই অবস্থা যেখানে, সেখানে আপনি রিপেয়ার করার সময় এখানে অলরেডি ঘাটতি, আবার রিপেয়ার করার জন্য 20% যদি বন্ধ করে রাখেন, তাহলে তো আরো খারাপ অবস্থা, ঘাটতি। তারপরও কিন্তু রিপেয়ার করা হয়েছে। কিন্তু এই যে কমপ্লেক্সিটিটা, জটিলতার মধ্যে যে রিপেয়ারমেন্ট, তার মধ্যে আমি যেটি বললাম 23 বছরের অধিক পুরনো যেগুলো, সেগুলো আপনি রিপেয়ার করে
তারপরও কিছু করতে পারবেন না, সেটা আস্তে আস্তে এটা একটা সময় আছে, নষ্ট হবে, এটা আরো ডেপ্রিসিয়েট করে এর ক্যাপাসিটি কমে যাবে। তো সেই বিষয়গুলি হচ্ছে। তবে কিছু কিছু হয়তো হ্যাঁ সংস্কার জনিত কারণে কিছু কিছু মাইনর কিছু প্রবলেম থাকতে পারে, বাট এই যে ম্যাগনিটিউডের সমস্যাটা আমরা ফেস করছি বিদ্যুৎ নিয়ে, তার কারণ ওই সমস্যাগুলি না, তার আরো বহুবিধ অনেক কারণ আছে। আমি সেই সমস্যার সমাধান একমাত্র হলো সাপ্লাই বাড়ানো, সেই দিক সেদিক আমরা এবং সেটার জন্য যথেষ্ট সময় লাগবে। হ্যাঁ, এই প্রসঙ্গ নিয়ে হয়তো আবার ফিরব অতিথি গবেষক, বিশ্লেষক, শিক্ষক মোহাম্মদ আরাফাতের সঙ্গে। আপনি যেটি বলছিলেন যে বিদ্যুৎ পরিস্থিতি নিয়ে আমাদের সেই বারবার একই ফিরে আসছে যে ডিমান্ড মিট আপ হচ্ছে না পুরোপুরি, সাপ্লাই মানে প্রোডাকশন হচ্ছে না, এবং এই যে বিদ্যুৎ ক্ষেত্রে একটা অনেক বড় সেক্টর, এইখানে প্রোডাকশন বাড়াতে গেলে বিনিয়োগ দরকার, বিনিয়োগ দেশি বিদেশি বিনিয়োগ দরকার, এবং এর জন্য একটা স্থিতিশীল পরিবেশ এবং পরিচয় এবং একটা স্ট্রং ইকোনমিক বেস থাকা উচিত। কিন্তু আমাদের দেশের সার্বিক যে রাজনৈতিক অবস্থা, কদিন পর পর হরতাল, বিক্ষোভ, এইদিকে শিল্পাঞ্চলে শ্রমিক বিক্ষোভ, এইসব পরিস্থিতির কারণে আমাদের এইসব বিনিয়োগ এবং অর্থনৈতিক পরিস্থিতির উপর কি প্রভাব পড়ছে না? অবশ্যই পড়ছে, এবং আমি সেটি বলার আগে একটু ছোট্ট করে বলি যে দেখুন, আমরা আগে ভুলে গেলে চলবে না যে আমরা একটি তৃতীয় বিশ্বের দেশ। যে সমস্যাগুলি আমরা ফেস করছি একটা তৃতীয় বিশ্বের দেশের একটা স্বাভাবিক সমস্যা, এগুলো বিদ্যুৎ সেক্টর বলেন বা যেগুলো। একই সাথে যেটি হয়েছে দীর্ঘদিন ধরে 2001 থেকে 2008 পর্যন্ত দীর্ঘ 7 বছর ধরে বিদ্যুৎ এবং এনার্জি সেক্টরের কোনো উদ্যোগ, কোনো ধরনের কোনো ইনিশিয়েটিভ কিছু ছিল না। এই দীর্ঘদিনে যে গ্যাপটা পড়ে গেছে, তারপর দেখুন এই যে বললাম যে দেশের 50% মানুষ বিদ্যুৎ সুবিধা পায় না, আমাদের এই শহর ভিত্তিক জনগোষ্ঠীর কতজন এটা জানে? এরকম একটি দেশের আমরা যখন আলাপ করছি তখন 3-4.5 বছরে কিভাবে আপনি সব সমস্যার সমাধান হয়ে যাবে, এটা তো সম্ভব না। সমস্যা জর্জরিত থাকবে এবং এটার মধ্যে থেকে আস্তে আস্তে ধীরে ধীরে এগোতে হবে। এখানে যেটি আপনি বললেন, এই যে রাজনীতি আজকের যে অবস্থায় দাঁড়িয়েছে, সেটি কিন্তু একটা বড় বাধা আমাদের অর্থনৈতিক উন্নয়নের মুখে। আমাদের অর্থনৈতিক উন্নয়ন কিন্তু হচ্ছে এবং এগুচ্ছে কিন্তু বিভিন্নভাবে। আমাদের দারিদ্র্যের হার কমেছে, আমাদের পার ক্যাপিটা ইনকাম বেড়েছে, সিগনিফিকেন্টলি বেড়েছে পার ক্যাপিটা ইনকাম। এবং ইন্টারেস্টিং জিনিস হচ্ছে যে দরিদ্র জনগোষ্ঠীর ইনকাম বর্ধনের ফলশ্রুতিতে পার ক্যাপিটা ইনকাম বাড়া, সেটাও কিন্তু দেখা গেছে, কারণ ক্ষুদ্র শিল্পর অনেক প্রসার প্রবৃদ্ধি ঘটেছে বিভিন্ন পর্যায়ে। তারপরে দেখুন আমাদের ইভেন ফরেন রিজার্ভ, আগে যেখানে এই ধরুন 2006 সালে ফরেন রিজার্ভ ছিল $4 বিলিয়ন, যেটা নিয়ে আমরা অনেক বলতাম, অথচ আজকে $10 বিলিয়ন ফরেন রিজার্ভ, তাও আমাদের কম পড়ে যাচ্ছে। তার মানে কি পরিমাণ ডিমান্ড এক্সপোর্টের জন্য রিজার্ভে, তার মানে প্রত্যেকটা সেক্টর গ্রো করে যাচ্ছে কিন্তু দেখুন। তো এরকম একটি জায়গায় এসে দাঁড়িয়ে যখন রাজনীতিটা বাধা হয়ে দাঁড়ায়, তখন কিন্তু আসলে এটা দুঃখজনক। তখন সেই জায়গা থেকে মনে হয় আমাদের রাজনীতিবিদদের আসলে এই অর্থনীতিকে এগিয়ে যাওয়ার পথে বাধা হয়ে দাঁড়ানো ঠিক হবে না, কারণ রাজনীতি তো হওয়া উচিত অর্থনৈতিক মুক্তির জন্য। অবশ্যই বলেছেন অ্যাবসলিউটলি। আপনি দেখুন যে বাংলাদেশকে আজকে গোটা বিশ্ব কিভাবে দেখছে। কিছুদিন আগে ওয়াল স্ট্রিট জার্নালে একটি আর্টিকেল এসেছে যেখানে বলছে যে বাংলাদেশ হচ্ছে স্ট্যান্ডার্ড বেয়ারার, মানে ওরা এমন একটি দেশ, একটা রোল মডেল ফর দ্য সাউথ এশিয়ান কান্ট্রিজ আর ফর মেনি আদার কান্ট্রি, যেসব দেশগুলোতে মুসলিম মেজরিটি, ডেমোক্রেসি আছে এই দেশে। ঠিক আছে, আমাদের একটা সমস্যা আছে, বাট ইকোনমিক ডেভেলপমেন্টের দিক থেকে আপনি দেখুন যে গোল্ডম্যান স্যাক্স বলেছিল যে ব্রিক কান্ট্রিজ, ব্রাজিল, ইন্ডিয়া, চায়না এবং রাশিয়ার পরে নেক্সট 11-এ বাংলাদেশকে বলেছে যে বাংলাদেশ এর পরের নেক্সট 11 যেগুলো 11টা দেশ ইকোনমিক জায়ান্ট হিসেবে আসছে, বাংলাদেশ তাদের একজন। তারপর সিটি গ্রুপ বললো কি, সিটি গ্রুপ বললো যে 11টা দেশ যারা হচ্ছে 3G কান্ট্রি, গ্লোবাল গ্রোথ জেনারেটর, বাংলাদেশ তাদের মধ্যে একজন। ওয়াল স্ট্রিট জার্নালে সেই আর্টিকেলে বলছে যে বাংলাদেশ এখান থেকে বের হয়ে ওয়ান অফ দ্য বিগেস্ট ইকোনমি হওয়ার সব ধরনের পটেনশিয়াল বাংলাদেশের আছে। আলাপ আলোচনার মাধ্যমে সমাধান করে ফেলতে পারি। আমাদের একদিকে গুম, অন্যদিকে 5 জনকে হত্যা, পুড়িয়ে মারার যে এই যে বিষয়গুলি, মানে এটা ঠিক জায়গায় থাকবে আরো এগিয়ে যাবে। কিন্তু এই যে মানে বারবারই আমাদের রাজনীতিবিদরা যে আমাদের দেশের অপার সম্ভাবনার কথা কিন্তু তারাও বলেন, এবং সেই সম্ভাবনাগুলোকে মানুষের সেই স্বপ্নগুলোকে বাস্তবায়নের অঙ্গীকার, প্রতিশ্রুতি তারাও দেন, কিন্তু বাস্তবে এসে দেখা যাচ্ছে দুদিকই। এখানে আমার কেন জানি মনে হয় আমাদের জনগণের মধ্যে থেকে একটু সচেতন অফিশিয়াল সারফেস লেভেলে কিছু কথাবার্তার মধ্যে আমরা অ্যাট্রাক্টেড হয়ে যাই। আমাদের একটু গভীরে যে কিছু জিনিস বোঝার প্রয়োজন আছে। কিছু কিছু উন্নয়ন সময় ধরে হয়, তার ফাউন্ডেশনটা হয়তো এখন তৈরি করতে হয়। এবং আমাদের আরেকটি সমস্যা হয়ে গেছে, আমি এটি বলি যে দেখুন আমরা এতটা অধৈর্য যে আমরা একটি পার্টিকে একটা টার্মের বেশি ক্ষমতায় দেখতে চাই না। 5 বছর কি কোনো সময় হলো একটি দেশের জন্য? আপনি একটি ছোট্ট বিজনেস যদি তৈরি করেন 2-3 বছর লেগে যায় দাঁড়াতে। আপনি একটি বাসা থেকে আরেকটি বাসায় যখন শিফট করে যান, গুছিয়ে উঠতে উঠতে কিন্তু 3-4 মাস লেগে যায়। তো বাংলাদেশের মতন একটি দেশ
যার জনসংখ্যা শুধু একটি দেশ, এবং আমি যেটি এর আগেও বলেছি যে আমেরিকার বাংলাদেশের চেয়ে 50 গুণের বেশি বড়, জনসংখ্যা কিন্তু 50 গুণ বেশি না, মাত্র দ্বিগুণ বেশি। তাহলে বাংলাদেশে কি পরিমাণ ঘনবসতিপূর্ণ একটি দেশ, সেই দেশে কমপ্লেক্সিটিও তো অত বেশি, তো সেই দেশে 5 বছর বেশি সময় নয়। তো আমার মনে হয় যে এই যে ডেভেলপমেন্ট অ্যান্ড ইনিশিয়েটিভগুলি যেগুলো আপাত দৃষ্টিতে আমরা দেখতে পাচ্ছি না, কিন্তু এগুলো হয়তো শিকড়ে ডেভেলপমেন্টগুলি করছে, ফাউন্ডেশন ডেভেলপমেন্টগুলি করছে, সেগুলো কন্টিনিউ করার জন্য আমার মনে হয় একটা পার্টিকে আমাদের, সে যে পার্টি হোক, এবং সেটা দেখে শুনে বুঝে, আমার মনে হয় যে একটা পার্টিকে আমাদের দুবার দেখা উচিত, আমাদের এত অধৈর্য হওয়া উচিত না। সেটা তো নির্বাচনের মাধ্যমে না, নির্বাচনী জনগণ সেই রায় দিবে। আপনি যেটি বলছিলেন যে এই যে অপার সম্ভাবনা, আমরা নিজেরা বলি বা যারা বাইরের অতিথি তারাও বলেন, রাজনীতিবিদরা বলেন যে আমাদের বাংলাদেশে অপার সম্ভাবনা। আমাদের আশা, সাধারণ মানুষের প্রত্যাশা যে এই সম্ভাবনাগুলোকে কাজে লাগিয়ে দেশকে এগিয়ে নিয়ে যাবেন এই রাজনীতিবিদরাই। অ্যাবসলিউটলি, এটাই আমাদের তাদের কাছে প্রত্যাশা। মোহাম্মদ আরাফাত, আপনাকে অনেক ধন্যবাদ আমাদের সাথে সময় দেওয়ার জন্য। দর্শক মণ্ডলী, এই প্রত্যাশা নিয়েই শেষ করছি আজকে জিরো আওয়ার। আগামীকাল দেখা হবে, সে পর্যন্ত সবাই